যেটা নাকি আমাদের দেশের মান ক্ষুণ্ণ করে ক্রিকেটের, অবশ্যই আমরা এটা নিয়ে ব্যবস্থা নেব। প্রথম ম্যাচটা মোটামুটি একটা ব্যবস্থা নেব, দিস ইজ নাম্বার 1। নাম্বার 2, তার কোনো হাতুরু সিং এ কদিন আগে তিনি ESPN ক্রিক ইনফোতে যে ইন্টারভিউ দিয়েছিলেন, এবং সেই ইন্টারভিউর আসলে মূল কথা যেটা, মূল বক্তব্য যেটা, সেটা হচ্ছে BPL এর মান নিয়ে প্রশ্ন তুলেছেন। ক্রিকেটাররা আসে যায়, একটা বাজে অবস্থা। তার এত বেশি মেজাজ খারাপ হয়ে যায় যে তিনি ওই সময় টিভির সুইচ অফ করে দেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে ফেসে গেল বিশ্ববিজ্ঞানী কোচ চান্দিকা হাতুরু সিং এ। দর্শক বন্ধুরা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যুক্ত হওয়ার পর থেকে একের পর এক নানা বিষয়গুলোকে কেন্দ্র করে সমালোচনার পাহাড় জন্ম দিয়েছিল এই বিজ্ঞানী হাতুরুকে নিয়ে। দর্শক বন্ধুরা, এবার শেষ পর্যন্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগকে কেন্দ্র করে বেশ কিছু বাজে মন্তব্য করেছিলেন, আর সেই সকল মন্তব্যগুলোকে কেন্দ্র করে এবার খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও এবার কঠিন বার্তা দিয়েছেন। দর্শক বন্ধুরা, অন্যদিকে এবার যে কোনো সময় কোচ সালাউদ্দিন বাংলাদেশের হেড কোচ হতে চলেছেন। দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নিই এবং সেই সাথে বিজ্ঞানী হাতুরুকে নিয়ে কি সিদ্ধান্ত নিতে চলেছেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নিই। প্রথম কথাটা যেটা ফার্স্ট যে জিনিসটা আপনাদেরকে বলা দরকার, আমি এটা এখন পর্যন্ত দেখিনি, এটা হলো প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে যে একটা জিনিস স্পষ্ট, যে একটা টুর্নামেন্ট চলাকালীন সময়ে এই ধরনের কোনো কমেন্ট করা কারো পক্ষেই সম্ভব না পূর্বানুমতি ছাড়া, উইদাউট প্রায়র। আর এবং এই বিশেষ করে এই ধরনের যারা আছেন কোচ, সিলেক্টার্স, প্লেয়ার্স, তাদের সাথে একটা আমাদের লিখিত চুক্তি আছে যে তারা মিডিয়াতে কিছু বলার আগে আমাদের কাছ থেকে পারমিশনটা নিতে হবে। এখন ফার্স্ট জানতে হবে আমার যে আপনারা যেটা বলেন এটা কি বলেছে এক্স্যাক্টলি, সেটা আমি যদি না জানি তাহলে মানে এটা নিয়ে কিছু কমেন্ট করা কঠিন। যেটা আমি এখনই যাচ্ছি আবার বিসিবিতে, আমি শুধু এটার জন্যই চলে আসছিলাম, আমি গিয়ে এটা নিয়ে বসতে পারবো। দ্বিতীয় হচ্ছে যে পারমিশন নেওয়া হয়েছিল কি না, আর যদি না হয়ে থাকে কেন দেওয়া হলো একটা টুর্নামেন্ট চলার সময় হঠাৎ করে, মানে এই জিনিসগুলো না জেনে আমি কমেন্ট করতে চাচ্ছি না। কাজে আমার মনে হয় আমি এখনই যাচ্ছি, গেলে এটা নিয়ে একটু বসতে পারবো, তারপরে বলতে পারবো কেন বলেছে এটা। আমার মানে কি আসলে বলেছে, অনেক সময় হয় কি আসলে ইনফরমেশনটা যদি প্রপারলি না জানা যায় তাহলে মিসইন্টারপ্রিটেশনের সুযোগ অনেক বেশি থাকে। কারণ আরেকটা জিনিস মনে রাখতে হবে, এক একজনের পার্সপেক্টিভ ডিফারেন্ট, একই জিনিস এক একজন এক একভাবে দেখে। ওখানে কাকে দোষ করছে এটা যদি আমার জানা দরকার, একটু দেখা থাকে কেন তার এই কথার মনে হয়েছে যে তার দেখতে ইচ্ছা করছে বা টেলিভিশন অফ করে দিচ্ছি বা এই ধরনের কথাবার্তা, সেটার বলার পিছনে কারণটা কি সেটা একটু আমার জানা দরকার। মানে আসলে একবার একটু পড়ে নেই তাহলে আমার জন্য সুবিধা হয়। বলা বা পড়া কোনো একটা যদি না দেখি তাহলে এইভাবে কমেন্ট করাটা কঠিন। যদি বলে থাকে প্রথম কথা হচ্ছে দেখতে হবে যে সে কোড ভায়োলেট করেছে কিনা, সে যেই হোক, তাহলে তো আমাদের যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী আমরা ব্যবস্থা নেব, দিস ইজ নাম্বার 1। নাম্বার 2, তার কোনো জায়গায় এমন কিছু বলেছে কিনা যেটা নাকি বাংলাদেশের ক্রিকেটের জন্য, সেটা যেই লেভেলেই হোক, ডোমেস্টিক ক্রিকেট হোক, আমাদের খেলোয়াড় হোক, আমাদের BPL হোক, আন্তর্জাতিক ক্রিকেট হোক, যে এমন কোনো মন্তব্য করেছে কিনা যেটা নাকি এটার জন্য নেগেটিভ কোনো বার্তা বহন করে, তাহলে ডেফিনেটলি তাকে জিজ্ঞেস করা হবে এবং তার মানে তাকে এটা নিয়ে অবশ্যই শোকজ করা হবে। উনি আরেকটা কথা বলছেন যে BPL এর মতো আরেকটা টুর্নামেন্ট বা আরেকটা আসরের আয়োজন করা উচিত বাংলাদেশের ক্রিকেটের ডেভেলপমেন্টে, এরকম একটা কথা বলছেন। আপনার কি মনে হয় যে এটা করা মানে আসলে এই যে বললাম না, কেন কখন কি বলেছে এটা না জেনে আসলে এটা নিয়ে কমেন্ট আমি এখন করতে চাচ্ছি না। তবে আমি আপনাদেরকে একটু বলতে পারি, এখনই যাচ্ছি আমি, গিয়ে এটা নিয়ে একটু বসি, দেখি, দেখার পরে রাত্রেবেলাও হয়তো আমি বা কালকে যে কোনো সময় আপনাদেরকে এটার উত্তরটা আরও ভালোভাবে দিতে পারবো। যেটা, সেটা হচ্ছে BPL এর মান নিয়ে প্রশ্ন তুলেছেন। ক্রিকেটাররা আসে যায়, একটা বাজে অবস্থা। তার এত বেশি মেজাজ খারাপ হয়ে যায় যে তিনি ওই সময় টিভির সুইচ অফ করে দেন। সিডনিতে বা শ্রীলঙ্কার কোনো একটা শহরে থাকা অবস্থায় চান্দিকা হাতুরু সিং কি করেছিলেন সেই ব্যাপারটা তিনি ব্যাখ্যা করেছেন। ঢাকায় আসার পর BPL এর ম্যাচ দেখার তার সৌভাগ্য হয়েছিল, অ্যান্ড হি ওয়াজ ভেরি আনলাকি পারসন দ্যাট টাইম, কজ তিনি যে খেলাটা দেখেছিলেন, একজন জাকের, তিনি হচ্ছে T20 ঘোষিত দলের সদস্য না, এবং আরেকজন তামিম ইকবাল খান সেদিন 66 রানে ইনিংস খেলে শুধু দলকে জেতাননি, পুরো আসরের হাইয়েস্ট রান গেটার হয়ে গিয়েছিলেন। সেদিনের সেই ঘটনা থেকে যদি আজকে আমরা 26শে ফেব্রুয়ারিতে চলে আসি, তাহলে এদিন আমি জানি না যে তিনি প্রেসিডেন্টস বক্সে আজকে ছিলেন কিনা, তবে যেখানেই থাকুন না কেন BPL তিনি দেখেননি। তামিম ইকবাল খান তার দলকে জিতিয়েই চলেছেন। তামিম ইকবাল খান স্টিল পারফর্মিং। তামিম ইকবাল খান 442 রান নিয়ে তিনি যে জায়গাটায় লিড করছিলেন 391 বা 90 রানে,
সেই জায়গাটা নিজের দখলে করে নিয়েছেন সাকসেসফুলি। দলকে জিতিয়েছেন, অপরাজিত থেকেছেন। 31 বল আগে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের দেয়া যে টার্গেট সেটাকে অতিক্রম করেছে ফরচুন বরিশাল। ফরচুন বরিশাল বলাটা আসলে ভুল হবে, এটা হচ্ছে বাংলাদেশেরই যেন প্রতিচ্ছবি। ভালোবাসা, আবেগ, উৎকণ্ঠা, রোমাঞ্চ, দোয়া সবকিছুই যেন একটা দলের প্রতি। অনেকে অনেক কিছুই বলতে পারেন যে ক্রিকেটে আসলে আবেগের জায়গা নেই, ক্রিকেটটা হয়ই আসলে আবেগ দিয়ে। বাংলাদেশের ক্রিকেটে, সাবকন্টিনেন্টাল ক্রিকেটে আপনি কোনোভাবেই আবেগকে দূরে ঠেলে দিতে পারবেন না। এবং সেই আবেগের নামগুলো আপনি একবার দেখেন। তামিম ইকবাল খান টানা 2 ম্যাচে অর্ধশতক করেছেন, দলকে নেতৃত্ব দিয়েছেন। মাহমুদুল্লাহ রিয়াদ, যাকে একদম ছুঁড়ে ফেলা হয়েছিল, ন্যাশনাল টিমের কোনো পরিকল্পনার মধ্যে একটা সময় ছিলেন না। আমরা সাংবাদিকরা, সাধারণ জনতা কত রকমের ট্রল, বিদ্রুপের শিকার করেছি। এখন তিনি এই বিপিএল দিয়ে টি-20 দলে নিজের সুযোগটা, নিজের অবস্থানটাকে এনশিওর করে ফেলেছেন। মেহেদী হাসান মিরাজ দেখানোর খুব একটা সুযোগ পাননি এদিন, কিন্তু তার দল কোয়ালিফায়ার 2-তে চলে গেছে। তাইজুল ইসলাম অসাধারণ বল করেছেন। সৌম্য সরকার আজকে ফেল করেছেন, কি হয়েছে? ভালোটা জমিয়ে রেখেছেন। প্রতিপক্ষ যদি হয়ে যায় পরের ম্যাচে কোনো কারণে, যদি রংপুর পরাজিত হয় কিংবা কুমিল্লা পরাজিত হয়, দু দলের একটা দল তো হবেই, সেই জায়গায় সৌম্য সরকার কি করতে পারেন সেই ব্যাখ্যাটা দেওয়ার জন্য আমি একটু নিউজিল্যান্ডে ফিরে যেতে চাই। 169 রানের সেই ইনিংসটার কথা আপনাদের মনে আছে? সৌম্যের দিনে কোনো কিছু আসলে শান্ত থাকে না, সৌম্য থাকে না, সেই ঝড় তোলার অপেক্ষায় রয়েছেন তিনি। বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে হার্ডওয়ার্কিং ক্রিকেটার যদি কাউকে বলা হয়, মুশফিকুর রহিম। উইনিং রানস তার কাছ থেকে এসছে। তামিম ইকবালের পার্টনার হয়েছিলেন 3 উইকেট যাবার পরে। এই ম্যাচ অনেক কিছুর জবাব। প্রথম কথা যেটা, যে দলটাকে আমরা মিনি বাংলাদেশ বলি, যে দলটাকে আমরা অনেকটা বলতে পারি বিদ্রোহী বাংলাদেশ, বঞ্চিত বাংলাদেশ, সেই দলটাই আসলে স্বপ্নগুলোকে টেনে নিয়ে যাচ্ছে। আগের ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এগেইনস্টে অসাধারণ জয়। এরপর এলিমিনেটরে তারা পারবে কি পারবে না সংশয়, সেই সংশয়কে দূর করলো কিভাবে দলটা, একবার ভেবে দেখুন। যখন একটা সময় মনে হচ্ছিল যেহেতু আগের 2 দেখায় চ্যালেঞ্জার্সের চ্যালেঞ্জ নিতে ব্যর্থ হয়েছে বরিশাল, এবার হয়তো পারবে না, প্রেশার ম্যাচ, হেরে গেলেই বাদ, এরকম একটা ইকুয়েশন, তারা হয়তো পারবে না। তামিম ইকবাল খান আগের ম্যাচে ভালো খেলেছেন, এই ম্যাচে তিনি হয়তো পারবেন না। মিলার এসেছেন, মিলার তো বিপিএল এ খবরই রাখেননি, বিয়ে নিয়ে ব্যস্ত ছিলেন, তিনি হয়তো পারবেন না। বাট এন্ড অফ দ্য ডে তামিম ইকবাল পেরেছে, তার দল পেরেছে। মিলার যতটুকু করার করেছেন, তবে কাইল মার্চ যা করে দেখিয়েছেন এটা ভাই অতুলনীয়। শুভাগত হোমের ওই ওভারে 6-4 বুঝতে পেরেছেন। অবশেষে বিজ্ঞানী কোচ চান্দিকা হাতুড়ি সিংয়ের সময় শেষ হতে চলেছে, কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবচাইতে বড় আসরকে কেন্দ্র করে এমন বাজে মন্তব্য আসলে অত্যন্ত দুঃখজনক। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন? তবে কি শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডে, অর্থাৎ বাংলাদেশের প্রধান কোচ হতে চলেছেন কোচ সালাউদ্দিন? তো দর্শক বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।